আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রি অথর ওয়ার্কশপে যারা জয়েন করেছেন তাদের সকলকে স্বাগতম। আমরা ইতিপূর্বে কমিটমেন্ট দিয়েছি যে এক নাগাড়ে আমরা ৭ টি ক্লাস আমরা কন্ডাক্ট করব। যে ৭ টি ক্লাসে আমরা যে বিষয়গুলো ঠিক করেছি যে ফ্রি অথর ওয়ার্কশপে যে কাজগুলো আমরা করব সেই বিষয়ে আপনাদের সাথে ইতিপূর্বে একাধিকবার আমি শেয়ার করেছি এবং আমরা একটা WhatsApp গ্রুপ তৈরি করেছি। যে WhatsApp গ্রুপে আপনারা অনেকেই জয়েন করেছেন এবং আরেকটি আমরা যারা হচ্ছে অতি আগ্রহী এবং অ্যা যারা অ্যাকচুয়ালি পারবেন এই ওয়ার্কশপ করতে একটি আর্টিকেল তৈরি করতে পারবেন। আমরা তাদেরকেও চিহ্নিত করার জন্য আরেকটি Google ফর্ম দিয়েছিলাম। সেটাও আপনারা প্রায় ১০০ র উপরে আপনারা পূরণ করেছেন। তো আশা করি এর মধ্যে থেকে যদি ৫-৬ টি গ্রুপ আপনারা তৈরি করতে পারেন তাহলে হয়তো বাস্তবেই আমরা এই ডিসেম্বর মাস তো অর্ধেক গেল। জানুয়ারি মাস যেতে আমরা আ ৫-৬ টি গ্রুপ তৈরি করে ফেলতে পারবো এবং প্রতিটি গ্রুপে ১ টি বা ২ টি করে আর্টিকেল আমরা শেষ করতে পারবো এবং আমরা যে টপিকগুলো আমরা ফেসবুকে শেয়ার করেছি, আপনারা টপিক সিলেক্ট করেছেন এবং এই টপিকের সাথে রিলেভেন্ট কোরআন এবং হাদিসের কি বিষয় রয়েছে সেগুলো আপনারা চিহ্নিত করেছেন। এজন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ। অ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে কয়েকজন আপনারা মন্তব্য করেছেন যে দেরি হচ্ছে কেন? অ্যাকচুয়ালি দেরি হওয়ার পিছনে কারণ হচ্ছে অ্যা আমি এখন যে আপনাদের সঙ্গে কথা বলছি বা যে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে 3rd টাইম। এর আগেও আমি আরো ২ বার ট্রাই করেছি এবং ২ বার টেকনিক্যাল প্রবলেম এর কারণে অ্যা কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং সেটা দেয়ার মতো ছিল না। যাই হোক, অবশ্যই এতে করে একদিকে ভালো হয়েছে যে যখন আমি প্রতিবার ভিডিও করতে গিয়েছি বা প্রতিবার যখন আমি ক্লাস রেকর্ড করতে গিয়েছি তখন আগের থেকে এটি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অ্যা এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো, বিভিন্ন কিছু দেখাবো। বই, আর্টিকেল ওপেন করব এবং কিভাবে আপনারা এই অথর ওয়ার্কশপ থেকে বেনিফিটেড হবেন, এ সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমার সঙ্গেই ধাপে পরের ক্লাসে আপনারা জয়েন করবেন এবং আপনারা অবশ্যই প্রশ্নগুলো লিখবেন। হ্যাঁ, প্রশ্ন সৃষ্টি করা এবং প্রশ্ন করতে অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। প্রশ্নগুলো আপনারা এই ভিডিওর কমেন্টে লিখবেন যেন অ্যা অ্যা যেন হচ্ছে অন্যরা দেখতে পারে এবং এক প্রশ্ন বারবার করার থেকে বরং যদি আপনি একটা প্রশ্ন করেন তাহলে অন্যরা সেই প্রশ্নটি দেখে বেনিফিটেড হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রশ্নগুলো সব এক জায়গায় থাকছে। সেই প্রশ্নগুলো নিয়ে পরের ক্লাসে ১ম এ পরের ক্লাসের ১ম এ আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেব। তারপরে হচ্ছে সামনে আগাবো। তাহলে আমি আবারও বলছি, যদি আপনারা এই ভিডিওটি পুরোটা দেখেন এবং প্রশ্ন করেন তাহলে পরের ক্লাসের শুরুতে আমরা সেই প্রশ্নগুলো শেষ করে তারপরে সামনে আগাবো। তাহলে আমরা বলতে পারি যে এই অথর ওয়ার্কশপের নেচারটা হবে প্রবলেম সলভিং টাইপের। অর্থাৎ আপনারা শুধু দেখবেন বিষয়টা এরকম না, বরং সাথে কাজ করবেন, প্রবলেম রেইজ হবে, প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন। এইগুলো আমরা পরের ক্লাসে বা পরের সেশনে আমরা এগুলো সলভ করব ইনশাআল্লাহ। তাহলে প্রবলেম সলভিং কে ফোকাস করে আমরা সামনে আগাতে থাকবো এবং আমাদের লেখা আমাদের লেখা তৈরি করতে থাকবো। আমাদের প্রোগ্রেস হবে। আবার আমরা আমাদের জ্ঞান হবে, স্কিল হবে, সবকিছু হবে এবং একদম শেষ পর্যায়ে গিয়ে আমাদের একটা পাবলিকেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি যেন দেখতে আশা করি দেখা দেখা যাবে। হুম। আমরা যেই কথাগুলো বলেছি আপনাদেরকে সেটি হচ্ছে অনলাইন ক্লাস থাকবে, যেটি আমি এখন অনলাইন ক্লাস কন্ডাক্ট করছি। বই আপনাদেরকে দেয়া হয়েছে, ৭ টি করে বই দেয়া হয়েছে এবং আপনাদেরকে লিখতে হবে, ডাটা কালেকশন করতে হবে, ডাটা এনালাইসিস করতে হবে, রিপোর্ট রাইটিং হবে এবং সবশেষে আমরা জার্নালে সাবমিট করব। এই প্রত্যেকটি কাজে আপনারা অংশগ্রহণ করবেন বা পার্টিসিপেট করবেন। আমাদের ৭ টি সেশনে আমরা এইভাবে এটাকে ডিজাইন করেছি। ১ম সেশনে অর্থাৎ আজকে আমরা ইন্ট্রোডাকশন, রিসার্চ প্রবলেম, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা আমরা শেষ করব আজকে ইনশাআল্লাহ। ২য় সেশনে থাকছে লিটারেচার রিভিউ, ৩য় সেশনে থাকছে রিসার্চ মেথোডোলজি। অবশ্যই সেটা সংক্ষেপে রিসার্চ মেথোডোলজি নিজেই একটি বড় এরিয়া। তো এক ক্লাসে সব কভার করা সম্ভব না। তৃতীয়ত হচ্ছে রিসার্চ, চতুর্থত হচ্ছে ডাটা কালেকশন উইথ সার্ভে। সার্ভে বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আমরা প্রাইমারি ডাটা কালেকশন করে আমরা গবেষণাগুলো কন্ডাক্ট করার চেষ্টা করব। পঞ্চম হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা এনালাইসিস ফর হাইপোথিসিস টেস্টিং, ডিসকাশন, কনক্লুশন এবং 7 হচ্ছে ফাইনাল চেক, অ্যাকাউন্ট ক্রিয়েশন অর্থাৎ জার্নালের ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা। এরপরে হচ্ছে
সাবমিশন প্রসিডিউর, পাবলিকেশনের জন্য আমরা সাবমিশন প্রসিডিউর রান করব। কিছু হেল্প টুলস যেগুলো আমাদের জন্য খুবই সহায়ক হবে, সেই টুলস গুলো আমরা ইনস্টল করব আমাদের কম্পিউটারগুলোতে, যেমন মেন্ডেলি দিয়ে লিটারেচার রিভিউ এবং আমরা রেফারেন্স করার চেষ্টা করব, এবং রেফারেন্স বা ইনটেক্স সাইটেশন এটা খুব সহজে আমরা করতে পারবো, কোনো হ্যাসেল ফ্রি টুল এগুলো এবং ফ্রি অ্যাক্সেসিবল। আচ্ছা, ডাটা অ্যানালাইসিস করবো আমরা এসপিএসএস দিয়ে। এসপিএসএস আপনাদের ইনস্টল করতে অসুবিধা হলে সেগুলো আপনারা জানাবেন, আমরা দেখি বিকল্প কোনো পদ্ধতিতে আপনাদেরকে ইনস্টল করে দেওয়া যায় কিনা। স্পেস অবশ্য পারচেস করতে হয়, আর জায়গা থেকে যদি সুনির্দিষ্ট কোনো জায়গা থেকে যদি আপনারা সেগুলো করতে পারেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, সেটা ভালো, এটা অবশ্যই ক্র্যাক ভার্সন। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে অ্যাডভান্স ইউজ অফ এমএস ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড তো আমরা সবাই কম বেশি ব্যবহার করি, কিন্তু এর মধ্যেও বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কিছু ব্যবহার বিধি রয়েছে যেগুলো হয়তো বা আপনার অনেক হেল্পফুল হবে, থিসিস রাইটিং ফরম্যাটিং অনেক হেল্প করে। এছাড়াও বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টুলস রয়েছে যেগুলো ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্টে সাহায্য করে, ট্রান্সলেশনে সাহায্য করে, এরপরে বিভিন্ন আন্ডারস্ট্যান্ড বা সিম্পলিফাই করতে, অনেক কমপ্লেক্স ডেফিনেশন ইত্যাদি বিভিন্ন কিছু সিম্পলিফাই করতে সাহায্য করে, সেগুলো আমরা আস্তে ধীরে শিখতে থাকবো। আপনাদেরকে 7টি বই দেওয়া হয়েছে, এই 7টি বইয়ের বাইরে আমি আরেকটি বই আপনাদেরকে দেখাবো, যেটি আগে আপনাদেরকে দেখানো হয়নি বা আপনারা দেখেননি। সেই বইটি হচ্ছে এই বইটি, রাইটিং অ্যান্ড পাবলিশিং এ সায়েন্টিফিক পেপার। রাইটিং অ্যান্ড পাবলিশিং এ সায়েন্টিফিক পেপার, এটি হচ্ছে স্প্রিঞ্জারের বই। এই বইটি খুবই হেল্পফুল। এই বইয়ের পাশাপাশি আপনাদেরকে যে বইটি দেওয়া হয়েছিল সেটি হয়েছিল হাউ টু রাইট ইউর ফার্স্ট থিসিস ছিল। দেখেন, এই যে রাইটিং পাবলিশিং টাইপের যে বইগুলো থাকে সেই বইগুলোর কন্টেন্ট আপনাদেরকে দেখায়। দেখুন, কম্পোনেন্টস এন্ড স্ট্রাকচার অফ এ ম্যানুস্ক্রিপ্ট। একটি ম্যানুস্ক্রিপ্টের কম্পোনেন্ট এবং স্ট্রাকচারকে, টাইটেলে কিরকম হবে, টাইটেল কত লম্বা হবে, টাইটেল কত রকম ভাবে লেখা যায়, আর্টিকেলের টাইটেল কত ভাবে লেখা যায়। দেখুন, আমরা ফেসবুকে যে টপিকগুলো দিয়েছি, এটা সে কোথায় দিলাম, এখানে সম্ভবত এই যে সুপার প্রজেক্টস অফ ফ্রি অথর ওয়ার্কশপ, এটাতে আপনারা 27 জন মন্তব্য করেছেন এবং 27 জন টপিক নিয়েছেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে। এই যারা টপিক নিয়েছেন, এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি আপনি এটা রাখতেও পারেন, অথবা আপনারা এটাকে আর্টিকেলে লেখার উপযোগী করে টাইটেল তৈরি করতে পারেন। যদি আমরা টাইটেলে ক্লিক করি এই বইতে, তাহলে আমরা দেখবো যে টাইটেলের মধ্যে আসলে কি কি পয়েন্টস আছে, যে পয়েন্টস গুলোকে বিবেচনায় রেখে আমরা টাইটেলসকে ফর্মুলেট করতে পারি বা টাইটেলকে আমরা রিরাইট করতে পারি। এটা এখন এখানে বলার বিষয় না, এটা আপনারা একটু এই পৃষ্ঠাটা পড়ে নেবেন, এই বইয়ের 19 পৃষ্ঠা পড়ে নেবেন। এই বইটি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, যাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। আর হাউ টু রাইট ইউর ফার্স্ট থিসিস, সেই বইতেও এই সমস্ত বিষয় আলোচনা করা আছে। আপনারা দুইটা কন্টেন্টকে সামনে রেখে, দুইটি বইকে আপনারা সামনে রেখে বোঝার চেষ্টা করবেন। জেনারেলি একটা আর্টিকেলের টাইটেলে 12-13 শব্দে হতে পারে, 12-13 শব্দে একটা ভালো টাইটেল এক্সপ্রেস করা যায়। আচ্ছা, যাই হোক, তো টপিক, ইন্ট্রোডাকশন, প্রবলেম, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এগুলো নিয়ে যেহেতু আজকে আমরা কথা বলবো, তো শুরু করছি। আজকের এই সেশনে আমি 6টি টাস্ক দেবো আপনাদেরকে, 6টি টাস্ক দেবো বা 6 ধরনের কথাবার্তা থাকবে আজকের এই সেশনে। এই জন্য এটা একটু লম্বা হতে যাচ্ছে, আপনারা একটু মানসিকভাবে প্রস্তুত থাকেন শেষ পর্যন্ত থাকার জন্য। প্রথমে এই যে প্রজেক্টের বিষয়ে বলতে গেলে আমাদেরকে বলতে হয়, আপনারা নিশ্চয়ই টাইটেল গুলো দেখেছেন, টাইটেল গুলোতে কিন্তু একটি থিওরি মেনশন করা হয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে যে থিওরিটা কি। দেখুন, থিওরি হচ্ছে এ ওয়েল সাবস্টেন্সিয়েটেড এক্সপ্লেনেশন। সাবস্টেন্সিয়েটেড মানে হচ্ছে মানে একটি ব্যাখ্যা, প্রমাণ সহকারে ব্যাখ্যা। হ্যাঁ, একটি প্রমাণ সহকারে ব্যাখ্যা যে ন্যাচারাল ফেনোমেনা বা বাস্তবে কি ঘটছে, সায়েন্টিফিক মেথড অনুসরণ করে একটি প্রমাণ উপস্থাপন করে কোন একটা ব্যাখ্যা করা যে বাস্তবে বা রিয়ালিটিতে এটা ঘটছে। তাহলে রিয়ালিটিতে যেটা ঘটছে সেটা তো এমনি ক্লেম করলে হবে না, কোন একটি প্রমাণ সহকারে, এবং সেই প্রমাণ হাজির করার জন্য আমাদেরকে ডাটা কালেকশন করতে হবে, এবং অবশ্যই সেই ডাটাটি প্রাইমারি ডাটা কালেকশন হতে হবে। তাহলে প্রাইমারি ডাটা কালেকশন আমরা কিভাবে করবো সেটা কিন্তু আমাদের এই ওয়ার্কশপের মধ্যে থাকছে। এবং প্রাইমারি ডাটা কালেকশন কিন্তু আপনাদেরকে, এই যে আমি একটু বই দেখাচ্ছি, দেখেন এই বইটা আমি আপনাদেরকে পরে আবার দেখাবো। এটি হচ্ছে আপনার এই যে কোশ্চেনিয়ারের উপর বই, অর্থাৎ কিভাবে আপনি কোশ্চেনিয়ার তৈরি করবেন। আচ্ছা, কোশ্চেনিয়ার তৈরি করলে সার্ভে করতে পারবেন আপনি। আচ্ছা, যাই হোক, থিওরির বিষয়ে বলি। থিওরি হচ্ছে বাস্তবে যা ঘটছে সেটার ব্যাখ্যা, এবং
আন্দাজে বললে হবে না, একটা প্রমাণ সহকারে, এভিডেন্স সহকারে সেটি ব্যাখ্যা, এবং সেই ব্যাখ্যাটা টেস্টেবিলিটি থাকতে হবে। টেস্টেবিলিটি মানে কি? অর্থাৎ আপনি উপস্থাপন করেছেন একটি থিওরি, আরেকজনও যদি টেস্ট করে তাহলে এই থিওরি সম্পর্কে তিনি জানতে পারবেন এবং থিওরিতে তিনি প্রমাণ করতে পারবেন। তাহলে টেস্টেবল না হলে সেটাকে আর থিওরি বলা যায় না। প্রেডিকশন থাকতে হবে, অর্থাৎ থিওরির কিছু কম্পোনেন্টস থাকতে হবে, যে কম্পোনেন্টস গুলো হচ্ছে আইদার এটা সাবঅর্ডিনেট অথবা এটা প্রেডিক্টর। তাহলে প্রেডিক্টর থিওরি মানে কি? মানে হচ্ছে যে এই থিওরির কেন ঘটে, মানে কেন এটি ঘটে, এটার ব্যাখ্যা থাকতে হবে কেন, এবং এই থিওরির ডাইমেনশনালিটি কি, এটা কি ইউনিডাইমেনশনাল নাকি মাল্টি ডাইমেনশনাল, এই বিষয়গুলো সেখানে আলোচনায় থাকতে হবে, তাহলে সেটাকে আমরা থিওরি বলি। আচ্ছা, এখন আমরা যে টপিকগুলো সিলেক্ট করেছি এবং আপনারা যেটা টপিক নিয়েছেন, আপনাদেরও কিন্তু এরকম থিওরির অস্তিত্ব আপনাকে খুঁজে পেতে হবে, এক্সিস্টেন্স অফ থিওরি ইন ইওর টাইটেল। আপনার টাইটেলের মধ্যে থিওরিটা কোথায় এটা আপনি খুঁজে বের করতে হবে, এবং এটা খুবই জরুরি একটা বিষয়। যতক্ষণ পর্যন্ত আমরা থিওরিটাকে ফাইন্ড আউট করতে পারবো না এবং ওই থিওরির উপর আমরা পড়াশোনা না করবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রাইমারি ডাটা কালেকশনের জন্য ইনস্ট্রুমেন্ট বা কোশ্চেনিয়ার তৈরি করতে পারবো না। কোশ্চেনিয়ার তৈরি করতে না পারলে ডাটা কালেকশন করতে পারবো না। তাহলে ইম্পিরিক্যাল রিসার্চ বা প্রাইমারি ডাটা কালেকশন করে যে রিসার্চগুলো আমরা কন্ডাক্ট করি, এই টাইপের রিসার্চের একটি অন্যতম সমস্যা হচ্ছে থিওরিটা বোঝা। থিওরিকে টেস্টেবল করে টেস্ট মানে অন্যরা যে থিওরি করেছে সেই থিওরিটাকে আপনি টেস্ট করবেন। তাহলে থিওরিকে টেস্ট করতে হবে, কারণ থিওরি তো টেস্টেবল জিনিস। অন্যরা যে থিওরি নিয়ে আলোচনা করেছে আপনার সেটা কিন্তু টেস্ট করবেন আপনার প্রেক্ষাপটে। তাহলে এই যে থিওরি টেস্টেবিলিটি আমরা বললাম, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমরা টেস্ট করতে যাচ্ছি। তাহলে আমাদেরকে ডাটা কালেকশন করতে হবে, অন্যরা যেভাবে ডাটা কালেকশন করে থিওরি ডেভেলপ করেছে, আপনি তাদের তৈরিকৃত বা ডেভেলপকৃত থিওরি কি করবেন? টেস্ট করবেন। আচ্ছা, হলুদ রঙের চিহ্নিত অংশটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল পার্ট। যদি আপনি ভালো করে দেখে থাকেন তাহলে দেখবেন যে এখানে আমরা যদিও বলছি যে আপনারা ইসলামিক স্টাডিজ রিসার্চার বা হচ্ছে আপনারা হচ্ছে রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডের রিসার্চার, বাট এই অংশটা কিন্তু থিওরিটিক্যাল পার্ট। এবং এই থিওরির কিন্তু কোনো ধর্ম নাই, থিওরি তো বাস্তব, মানে থিওরি কিন্তু ধর্মের বিষয় না, থিওরি একটা বাস্তব জিনিস, বাস্তব এটা ঘটে। আচ্ছা, যেহেতু বাস্তবে এগুলো ঘটছে, এখন আপনাকে সেই ঘটনা কি মানে এখন সেই আচ্ছা ঠিক আছে, আমরা সামনে এগুলো আস্তে আস্তে এক্সপ্লেন করবো, এখন অনেক বেশি লম্বা হয়ে যাবে, আমরা ডিটেলসে যেতে যেতে চাইলে শুধু আপনাদের কাছে এতটুকুই আবেদন, মানে এতটুকুই আমরা রিকোয়েস্ট যে আপনারা প্রত্যেকটা টাইটেলের মধ্যে হলুদ অংশটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, এবং সেটা আপনারা ডাটাবেজে সার্চ করবেন। আর্টিকেল ডাউনলোড করার জন্য আপনারা বিভিন্ন ডাটাবেজে সার্চ করবেন, গুগলে সার্চ করলে করতে পারেন, কিন্তু খুব বেশি বেনিফিশিয়াল রেজাল্ট আপনারা পাবেন না হয়তোবা। তো এই জন্য আপনাদেরকে গুগল স্কলারে সার্চ করতে হবে, এবং আরো ভালো হয়, সবচাইতে ভালো হয় যদি আপনারা সেইজ জার্নালে ডাটাবেজে সার্চ করতে পারেন, যদি আপনারা টেইলর অ্যান্ড ফ্রান্সিস এর ডাটাবেজে সার্চ করতে পারেন, যদি আপনারা সায়েন্স ডাইরেক্টে অথবা এমেরাল্ড ইনসাইট অথবা যদি ওয়াইলি ইন্টারন্যাশনালে ডাটাবেজে সার্চ করেন, অথবা হচ্ছে প্রোকোয়েস্ট বা স্কোপাস, হ্যাঁ, এই সকল ডাটাবেজে যদি আপনারা সার্চ করেন, আরো অনেক ডাটাবেজ আছে যেগুলো তালিকা আপনাদেরকে পরে দেওয়া যাবে কমেন্টে। আপনারা যদি কমেন্ট করেন বা কমেন্টে খুঁজবেন, এগুলো হয়তো আমি পরে মনে থাকলে দিয়ে দেবো, ওই সকল ডাটাবেজ আপনারা সার্চ করবেন। এছাড়াও ডাটাবেজে আপনি কিভাবে সার্চ করবেন সেই বিষয়গুলো আমরা এই ভিডিও টিউটোরিয়াল আছে, সেটা আপনারা দেখে নেবেন প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠায় বেশ কয়েকটি থিওরি টাইটেল রয়েছে, দ্বিতীয় পৃষ্ঠায় আরো অনেকগুলো টাইটেল রয়েছে, এবং এই টাইটেলগুলোর হলুদ কালারের অংশটা আপনারা একটা থিওরি জেনে এটাকে পড়াশোনা করার চেষ্টা করবেন ডাটাবেজে। আর ডাটাবেজে কিভাবে সার্চ করবেন সেগুলো আমার কিছু ভিডিও টিউটোরিয়াল আছে, সেগুলো ডিটেলসে দেওয়া হয়েছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এখন আপনাদের কাছে যে কাজটি সেটি হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো জয়েন করেন করবেন, আর যারা এখনো টপিক সিলেক্ট করেন নাই তাদেরকে অবশ্যই টপিক সিলেক্ট করতে হবে, কারণ টপিক সিলেক্ট না করলে পরের অংশগুলো আপনারা বুঝতে পারবেন না। চলুন আমরা এখন দ্বিতীয় পার্টে যাচ্ছি। আর্টিকেল তো আমরা বুঝলাম যে ডাউনলোড করতে হবে এবং আমাদের পড়তে হবে। এখন আর্টিকেলের মধ্যে কি কি অংশ থাকে, এখন কি কি অংশ থেকে একটা আর্টিকেলের মধ্যে যেটা আমাদের পড়াকে আরো সহজতর করে দিবে, আমরা যখন স্টাডি করব তখন স্টাডির প্রক্রিয়াকে অনেক সহজতর হবে প্রথমত। দ্বিতীয়ত এখন আমি আপনাদেরকে এইগুলো এক্সপ্লেন করার পরে আপনাদেরকে আর্টিকেল ওপেন করে দেখাবো যে একটা আর্টিকেলের মধ্যে কি স্ট্রাকচার। উদাহরণস্বরূপ একটি গাড়ির যেমন বিভিন্ন অংশ থাকে, আমরা গাড়িকে সামগ্রিকভাবে একটি কার বললে আমরা চিনি, যে পুরো একটা কার, কিন্তু এর মধ্যেও যে অনেক স্ট্রাকচার থাকে, অনেকগুলো একটি কারের মধ্যে কিন্তু অনেকগুলো অংশ থাকে, সেই প্রত্যেকটা অংশ সাথে যদি আমাদের পরিচিতি না থাকে তাহলে কি হবে, আমরা কিন্তু এটা মেরামত করতে পারবো না, এটার গুণাগুণ বিচার করতে পারবো না। এই জন্য একটা কার বললে যা বুঝি, কারের বিভিন্ন অংশ বিশেষের সাথে আমাদের পরিচিতি থাকতে হয়।
এটা একটা আর্টিকেলের প্রথম পেজ। সাধারণত প্রথম পেজের মধ্যে এত কিছু থাকে। এখানে লেখা আছে জার্নালের নাম, এখানে হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন, এটি কোন বছরে প্রকাশিত হয়েছে, তারপরে এটি ভলিউম কত, ইস্যু কত, তারপরে হচ্ছে ভলিউম এবং ইস্যু মানে কি সেটা আপনারা জেনে নিয়ে না। এরপরে হচ্ছে 258 থেকে 271 পৃষ্ঠা, এরপরে হচ্ছে ডিওআই নাম্বার অর্থাৎ ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এরপর এটা হচ্ছে কোন ডাটাবেজে আছে, টেইলার্স এন্ড ফ্রান্সিসের এই ইয়া থেকে ওপেন অ্যাক্সেস। আর্টিকেলের টাইটেল, লেখক, লেখকের প্রত্যেকের একটা আইডি রয়েছে, লেখকদের অ্যাফিলিয়েশন রয়েছে, এরপরে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, যে কোনো একটা আর্টিকেল ডাউনলোড করলে আপনার প্রথমে কাভারের মধ্যে অর্থাৎ প্রথম পেজে এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে একদম শেষের দিকে আর্টিকেলে, অনেক আর্টিকেলের শেষের দিকে এরকম অর্ক আইডি থাকে। আপনারা এরকম একটা আইডি তৈরি করবেন, যখন আপনারা রিসার্চ করবেন তখন আপনাদের রিসার্চার প্রোফাইল থাকবে। রিসার্চারদের প্রোফাইলে এরকম ইয়ে থাকে, আইডি আপনারা ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন আমার একটি আইডি রয়েছে, এই আইডিতে আমি আপলোড করে রেখেছি আমার কি কি ইনফরমেশন, আমার রিসার্চ অ্যাক্টিভিটি যেগুলো আমি আপলোড করে রেখেছি, আপনারাও চাইলে এরকম করতে পারেন। তো চলুন আমরা স্ট্রেট ফরওয়ার্ডে দেখি যে একটা রিসার্চ আর্টিকেলের কি কি সেকশন থাকে। দেখেন জেনারেলি 5টি মেইন সেকশন থাকে: ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, ডাটা অ্যানালাইসিস, রেজাল্টস, ফাইন্ডিংস, এরপরে হচ্ছে ডিসকাশন বা কনক্লুশন। এই সেকশনগুলো মোরলেস থাকবেই, আপনি যে কোনো আর্টিকেল ডাউনলোড করেন এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, যেমন ধরুন আমি কয়েকটি আর্টিকেল ওপেন করে আপনাদেরকে বাস্তবে প্রমাণ দেখাচ্ছি। আমি আমার পার্সোনাল লাইব্রেরি ওপেন করেছি, যা মেন্ডিলিতে আমি সংরক্ষণ করি। এখানে দেখেন, মাদ্রাসা ফর গার্লস অ্যান্ড প্রাইভেট স্কুল ফর বয়েজ, দ্য ডিটারমিনেন্টস অফ স্কুল টাইপ চয়েস ইন রুরাল অ্যান্ড আরবান ইন্দোনেশিয়া। আচ্ছা, এই আর্টিকেলের মধ্যেও আমরা ফ্রন্ট পেজে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট, প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট দেখতে পাচ্ছি। ইন্ট্রোডাকশন, তাহলে আমরা বলেছি যে প্রত্যেকটি আর্টিকেলের ইন্ট্রোডাকশন থাকে, তাহলে আমরা ইন্ট্রোডাকশন পেলাম। এরপরে আরেকটু যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখব স্টাডি কনটেক্সট। আচ্ছা, আমরা এখন খুঁজছি কি লিটারেচার রিভিউ কোথায় আছে। লিটারেচার রিভিউ অনেক সময় স্পষ্টভাবে লেখা না থাকলেও ইন্ট্রোডাকশনের সাথে মার্জ করা থাকে। তাহলে আমরা যেহেতু স্পষ্টভাবে স্পষ্টভাবে আমরা যেহেতু লিটারেচার রিভিউ পাচ্ছি না, তার মানে হচ্ছে ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ এখানে মার্জ করা আছে। এরপরে হচ্ছে মেথোডোলজিও থাকবে। মেথোডোলজি দেখেন ইনডাইরেক্টলি এখানে লেখা আছে। ফ্রেমওয়ার্ক, এই যে ইম্পেরিক্যাল ফ্রেমওয়ার্ক ফর স্টাডিং, এই যে ইম্পেরিক্যাল ফ্রেমওয়ার্ক কিন্তু অ্যাকচুয়ালি মেথোডোলজি, যেটা আমরা অন্য আর্টিকেলে দেখবো যে সরাসরি মেথোডোলজি নামেই লেখা আছে। যেমন ধরুন এই একটা আর্টিকেল ওপেন করেছি, এখানে ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছি, তারপরে তারপরে এখানে একটু নিচের দিকে যাচ্ছি, বেশ এখানে একটি ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছি। এরপরে কোথায় গেল মেথোডোলজি, মেথোডোলজি দি স্টেট অফ, হ্যাঁ, মেথড। যদি আমরা দেখি এখানে এই আর্টিকেলে কিন্তু সরাসরি মেথড খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মেথোডোলজি মেথোডোলজি কিন্তু স্পষ্টভাবে এখানে উল্লেখ করা হয়েছে। তার মানে হচ্ছে ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ কখনো কখনো একসঙ্গে লেখা হয়, কখনো কখনো আলাদা লেখা হয়, তবে মেথোডোলজি নামে একটা সেকশন থাকবেই। মেথোডোলজির মধ্যে কি কি থাকে? প্রসিডিউর থাকে, পার্টিসিপেন্টস থাকে, তারপরে হচ্ছে আপনারা যদি দেখেন ইনস্ট্রুমেন্টস ফর ডাটা কালেকশন, সার্ভে কোয়েশ্চেনিয়ার, ইন্টারভিউ কোয়েশ্চেন, তারপরে হচ্ছে মেথড অফ ডাটা অ্যানালাইসিস থাকছে, সার্ভে রেজাল্ট, এসব বিষয় থাকে। আর একটা আর্টিকেল ওপেন করি। এই আর্টিকেলটা অবশ্য অ্যাসপিরেশন টু এনরোল চিলড্রেন ইন ইসলামিক স্টাডিজ, এ কেস অফ একাডেমিশিয়ানস। এই আর্টিকেলের মধ্যে আমরা দেখি কি কি আছে। ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছি আমরা, এরপরে রিসেন্ট স্টাডিজ দেখুন, রিসেন্ট স্টাডিজ অফ ইসলামিক স্টাডিজ ডিসিপ্লিন। তাহলে রিসেন্ট স্টাডিজ যেটা, এটাই কিন্তু আপনার রিসেন্ট স্টাডিজ যেটা, এটাই কিন্তু লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে কি? রিভিউ অফ দি রিসেন্ট লিটারেচার, রিভিউ অফ দি রিসেন্ট লিটারেচার, অর্থাৎ সাইন্টিফিক লিটারেচার যেটি রয়েছে রিসেন্টলি পাবলিশড, সেটাকে যখন আপনি রিভিউ করবেন ওটাকে বলা হচ্ছে রিসেন্ট লিটারেচার রিভিউ। প্রেজেন্ট স্টাডি মানে হচ্ছে এই আলোচ্য গবেষণার বিষয়বস্তু কি, আলোচ্য গবেষণার বিষয়বস্তু কি। আচ্ছা, এরপরে আমরা দেখব মেথোডোলজি আছে কিনা। মেথোডোলজি আছে কিনা সেটা আমরা আরেকটু নিচে গেলেই পাবো, আরেকটু নিচে গেলেই পাবো মেথোডোলজি। না, হয়তো বা উপরে লিখে ফেলেছি। মেথোডোলজি আমরা খুঁজছি। আচ্ছা,
যারা এই যে মেথড, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মেথড, আমরা দেখতে পাচ্ছি এখানে মেথড দেখতে পাচ্ছি, আমরা এখানে মেথড দেখতে পাচ্ছি। মেথডের মধ্যে দেখুন পার্টিসিপেন্টস, ডাটা কালেকশন, মেজার, এরপরে হচ্ছে প্যারেন্টাল অ্যাটিটিউড। অর্থাৎ মেজার মানে কোয়েশ্চেনিয়ার, মেজার মানে কিন্তু স্কেল বা কোয়েশ্চেনিয়ার, যেটি আপনাদেরকে বারবার বলি যে কোন কোয়েশ্চেনিয়ার দিয়ে আমরা ডাটা কালেকশন করেছি বা করব, সেটি আমাদেরকে ভালোভাবে শিখতে হবে এবং সেটি কিন্তু লিখতে হয়। যদি না লিখি, কোনো গবেষক যদি তার কোয়েশ্চেনিয়ার সম্পর্কে আইডিয়া না দেয়, তিনি কিভাবে সার্ভে কোয়েশ্চেনিয়ারটা ডেভেলপ করেছেন এটা যদি আইডিয়া না দেন আর্টিকেলের মধ্যে, তাহলে ওই আর্টিকেলটা টেস্টেবিলিটি হারিয়ে ফেলে। আপনি যে গবেষণা করবেন, আপনার পরের জন যদি গবেষণা আপনার থিওরিকে টেস্ট করতে চায় বা আপনি যেভাবে কাজ করেছেন এটাকে যদি আবার পুনরায় রেপ্লিকেট করতে চায়, টেস্ট করতে চায়, তাহলে আপনার ইনস্ট্রুমেন্টটি ডিসক্লোজ করতে হবে। আপনি কিভাবে ইনস্ট্রুমেন্টেশন করেছেন, আপনি কিভাবে কোশ্চেনিয়ার তৈরি করেছেন তা কিন্তু ডিসক্লোজ করতে হবে। তাহলে কোশ্চেনিয়ার ডিসক্লোজ করার যে আর্ট বা কৌশল বা মেথড, সেটা কিন্তু আপনাকে মেথড সেকশনের মধ্যে এক্সপ্লেন করতে হবে সাফিসিয়েন্টলি, পর্যাপ্তভাবে। ডাটা অ্যানালাইসিস কিভাবে করবেন, ডাটা কালেকশন কিভাবে করবেন, কিভাবে কোশ্চেনিয়ার তৈরি করবেন, কোন স্যাম্পলের কাছ থেকে আপনি ডাটা নেবেন, তারপরে ইত্যাদি বিভিন্ন বিষয় আপনাকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে মেথড সেকশনে। এবং এটার উপরে আমরা ডিটেলসে ক্লাস নিব এবং এর উপরে বাজারে ভুরি ভুরি বই আছে, এই সমস্ত বই আপনাকে একটা হলেও পড়তে হবে, আদ্যপান্ত বই একটা হলেও আপনাকে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আহ, একটা আর্টিকেলে যে 5টি অংশ থাকে, সেই 5টি অংশ প্রত্যেকটা আর্টিকেল যদি আমরা ফলো করি এইভাবে আমরা পাবো। তারপরে হচ্ছে সবগুলো স্টেপ নিয়ে আজকে এই মুহূর্তে রাইট নাও আমি ডিসকাস করতে চাচ্ছি না, কারণ এটি অনেক লম্বা হয়ে যাবে এবং অসংখ্য এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাতে পারবো যে এখানে একটা আর্টিকেলে 5টি অংশ থাকে। ইম্পেরিক্যাল রিসার্চ যখন আপনি করবেন বা যখন আপনি প্রাইমারি ডাটা ভিত্তিক গবেষণা করবেন, তখন কিন্তু একটা আর্টিকেলের মধ্যে 5টি অংশ থাকলে খুব ইজি হয়, আপনাকে পুরো আর্টিকেলটা স্ট্রাকচার করতে, হ্যান্ডেল করতে আপনার জন্য খুব সুবিধা হয়। হ্যাঁ, প্রাইমারি ডাটা কালেকশন করতে একটু কঠিন, প্রাইমারি ডাটা কালেকশন করে সেটা গবেষণা করা একটু কঠিন, বাট স্ট্রাকচার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখন আসুন ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকবে। আপনাদেরকে একটা বই দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটি হচ্ছে হাউ টু রাইট ইউর ফার্স্ট থিসিস। এই বইয়ের 37 থেকে 41 নাম্বার পৃষ্ঠা আপনারা একটু পড়বেন। 37 থেকে 41 নাম্বার পৃষ্ঠা পড়বেন, সেখানে প্রবলেম স্টেটমেন্ট, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, রিসার্চ কোয়েশ্চেন অর হাইপোথিসিস, অবজেক্টিভস অফ দি স্টাডি, এইগুলোর সমন্বয়ে ইন্ট্রোডাকশন লিখতে হয়। সেই বিষয়গুলো সেখানে ডিটেলসে বলা হয়েছে। প্রবলেম স্টেটমেন্ট কি? প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে আপনি যে কনটেক্সটে গবেষণা করবেন, এই গবেষণা কন্ডাক্ট করার বা গবেষণা ইনিশিয়েট করার প্রয়োজনীয়তা কেন। অনেকেই ভুলবশত লিখে থাকে এইভাবে, যেটি আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আমি এটা নিয়ে গবেষণা করছি, এটা কোনো গবেষণা প্রবলেম না। আবার অনেকে লিখে যে এটা নিয়ে কোনো রিসার্চ হয় নাই। তো রিসার্চ হবে কেন কোনো প্রবলেম না থাকলে? আপনাকে সেই প্রবলেমটা উপস্থাপন করতে হবে যে কেন এটা নিয়ে গবেষণা করা দরকার, গবেষণা করার দরকার হয়েছে কেন, কেউ কোনো কি ক্ষতি হচ্ছে, কোনো কি ওয়েস্টেজ হচ্ছে, বা মানুষ কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, ওই প্র্যাকটিক্যাল সমস্যাটা আপনাকে উপস্থাপন করতে হবে এবং বলতে হবে যে এটা একটা রিসার্চেবল প্রবলেম, যে এটা নিয়ে আরো ইনভেস্টিগেট করা যেতে পারে, আমরা জানি না, এটা নিয়ে আরো ইনভেস্টিগেট করা যেতে পারে। এরকম টোনে বা এরকম ভয়েসে আপনি যখন লিখবেন, তখন ওটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে নর্মালি এক পৃষ্ঠার মধ্যে লিখে ফেলা যায় এবং এখানে হচ্ছে রেফারেন্সের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রবলেমকে এক্সপ্লেন করা এবং হচ্ছে ফ্যাক্ট উল্লেখ করা উইথ স্ট্যাটিস্টিক্যাল ডাটা বা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, এগুলো দিয়ে আপনি উল্লেখ করতে পারেন। আর প্রবলেম আইডেন্টিফাই করার জন্য উত্তম হচ্ছে আপনি যখন বিভিন্ন আর্টিকেল পড়বেন, তখন আর্টিকেলের একদম লাস্টে দেখবেন ফিউচার রিসার্চ অথবা ফার্দার রিসার্চ নামে বিভিন্ন অংশ থাকে। যেমন ধরুন, আমি একটা আর্টিকেল ওপেন করলাম, এই আর্টিকেলের আমি দেখবো একদম শেষে চলে যাব, গিয়ে দেখবো যে ফিউচার ডাইরেকশন অথবা ফিউচার রিসার্চ এরকম কোনো অংশ আছে কিনা। নেই। আরেকটি আর্টিকেল ওপেন করলাম, এই আর্টিকেলের শেষে চলে গেলাম, শেষে আমরা দেখি ফিউচার ডাইরেকশন বা ফিউচার রিসার্চ আছে কিনা। কনক্লুডিং রিমার্কস, ডিসকাশন। আচ্ছা, সম্ভবত লিমিটেশনের মধ্যে অনেকে লিখেন, আহ, দেখি আমরা। দেখুন শেষের বাক্যটি দেখুন, দিস শুড বি রিমিডিয়েট, আচ্ছা সরি রিমেডি, হ্যাঁ রিমেডির ভার্ব এটা। আচ্ছা, দিস শুড বি রিমেডিড ইন ফিউচার স্টাডিজ ফর মোর রিলায়েবল এন্ড অ্যাকুরেট রেজাল্টস। তাহলে
এই এক লাইনের মধ্যে কিন্তু পরবর্তী রিসার্চারদের জন্য একটি পথ নির্দেশক, মানে এই লাইনটি কিন্তু, এই বাক্যটি পথ নির্দেশক পরবর্তী রিসার্চারদের জন্য। লিমিটেশন অফ দিস স্টাডি, এই স্টাডিজের লিমিটেশন মানে সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা মানে কিন্তু ক্রাইসিস না, অর্থাৎ এই আর্টিকেল যিনি লিখেছেন তার ক্রাইসিস বা তার অসুবিধার কথা কিন্তু লিমিটেশনে লেখা হয় না, বরং লেখা হয় যে এই রিসার্চে কি করা হয়েছে এবং কি করা হয় নাই। তাহলে যা করা হয় নাই তা কিন্তু পরের গবেষক করতে পারে চাইলে। আচ্ছা, দেখি আমরা আরেকটা আর্টিকেল দেখি, দেখি যে লিমিটেশন আছে কিনা। মনে হয় নাই। এই আর্টিকেলটা দেখি। অধিকাংশ আর্টিকেলের মধ্যে লিমিটেশন থাকে, লিমিটেশন থাকলে লিমিটেশন লেখা থাকলে এটা ভালো, অর্থাৎ পরের পরের গবেষকদের জন্য লিমিটেশন থাকলে পরের গবেষকদের জন্য কাজ করতে ভালো হয়। তাহলে পরের গবেষক হিসেবে আমরা যখন গবেষণা করব তখন আমরা কি করব? আমরা যখন গবেষণা করব তখন আমরা অন্যদের আর্টিকেল পড়বো, পরে ঠিক কনক্লুশনের নিচে অথবা কনক্লুশনের আগে একটি প্যারাগ্রাফ থাকে, সেই প্যারাগ্রাফের হেডিংটা থাকে লিমিটেশন অফ দি স্টাডি। লিমিটেশন অফ দি স্টাডি বা হচ্ছে ফার্দার স্টাডি, লিমিটেশন অফ দি স্টাডি বা ফার্দার স্টাডি থাকে। ওই অংশটা পড়লে আপনি আপনার গবেষণার প্রবলেম স্টেটমেন্ট লিখতে পারবেন, আপনি আপনার গবেষণার প্রবলেম স্টেটমেন্ট লিখতে পারবেন। প্রবলেম স্টেটমেন্টের মধ্যে লেখা থাকবে যে এই এই সমস্যা ছিল, প্র্যাকটিক্যাল সমস্যা ছিল, এই প্র্যাকটিক্যাল সমস্যা দূর করার জন্য আমরা করেছি। তাহলে প্রবলেম স্টেটমেন্ট আপনি অন্য আর্টিকেলের ইন্ট্রোডাকশনের মধ্যে পাবেন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় প্রশ্ন করতে পারেন, যে ইন্ট্রোডাকশনের মধ্যে কি আমি প্রবলেম দিয়ে শুরু করব নাকি সংজ্ঞা দিয়ে শুরু করব বা ডেফিনেশন দিয়ে শুরু করব? অবশ্যই আপনি ডেফিনেশন লিখবেন না। একটি ভালো ইন্ট্রোডাকশনের মধ্যে কখনো ডেফিনেশন থাকে না, কারণ ডেফিনেশন যখনই আপনি দিবেন তখনই কিন্তু আর্টিকেলের আগ্রহ নষ্ট হয়ে যাবে। একটি আর্টিকেলের মধ্যে যখন শুরুতে ডেফিনেশন থাকবে তখন পাঠক আগ্রহ হারিয়ে ফেলবে। এই পাঠকের আগ্রহ ধরে রাখার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই ইন্ট্রোডাকশনের মধ্যে অবশ্যই আপনাকে ইন্ট্রোডাকশনের মধ্যে ক্যাচি বা ইন্টারেস্টিং কিছু তথ্য দিতে হবে, যে প্রবলেম টাইপের কিছু তথ্য দিতে হবে। দেখেন, আপনি যখন পড়েন তখন নিশ্চয়ই আপনি চান না যে কোন একটা ডেফিনেশন বা সংজ্ঞা দিয়ে কোন ইন্ট্রোডাকশন শুরু হোক। আপনি চাইবেন যে হোয়াট ইজ রং, মানে কেন, কি সমস্যা যে আমি এই আর্টিকেলটি পড়ছি। তাহলে আপনি কিন্তু কোন একটি অনুসন্ধিৎসু হয়ে আপনি কোনো কিছু পড়বেন। তাহলে আপনি যেমন অনুসন্ধানী মনোভাব নিয়ে পড়েন, তাহলে আপনার লেখাও অন্যরা কিন্তু এভাবেই পড়বে। এই জন্য আপনি শুরুতেই ইন্ট্রোডাকশনের মধ্যে কোনো সংজ্ঞা টঙ্গা দিবেন না, কোনো ডেফিনেশন দিবেন না, কোনো ক্লাসিফিকেশন দিবেন না, বা কোনো আলোচনার অবতারণা করবেন না। যদি করেন তাহলে পাঠক বিকর্ষিত হবে, আকৃষ্ট হবে না, বরং হচ্ছে এক্ষেত্রে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেবে যে আর্টিকেলটা পড়া যাবে না, এটা একটা বাজে কন্টেন্ট, ভালো না, ভালো হয়নি আর্টিকেলটা। তো আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে প্রচুর সময় দিবেন, এবং ইন্ট্রোডাকশনটা অবশ্যই 300 থেকে 500 ওয়ার্ডের মধ্যে হবে। আপনারা যদি বইগুলো পড়েন তাহলে দেখবেন 500 থেকে 500 ওয়ার্ডের হবে, এবং এরপরে হচ্ছে লিটারেচার রিভিউ চলে যেতে হবে। লিটারেচার রিভিউ টিভিউ হবে বা আরো অনেক কিছু হবে। অবশ্য কনভেনশনালি আপনি দেখবেন যে এক একটা আর্টিকেলের বৈশিষ্ট্য এক এক রকম, এটা জার্নাল টু জার্নাল ভেরিও করে। স্ট্রাকচারটা কেমন হবে, মানে হচ্ছে ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ কি আলাদা হবে নাকি একসঙ্গে হবে, এবং প্রবলেম স্টেটমেন্ট কি সেপারেট হেডিং এ হবে না কিভাবে হবে, এগুলো সমস্ত বিষয়ে কিন্তু আপনি যে জার্নালে সাবমিট করবেন ওই জার্নালের কনভেনশন বা প্রথা বা রীতিনীতিকে সেটা আপনি একটু জেনে নেবেন, তারপরে পড়বেন। বিশেষ করে অথর গাইডলাইন থাকে, প্রত্যেকটি জার্নালের অথর গাইডলাইন থাকে, বা লেখকদের উদ্দেশ্যে একটি ইনস্ট্রাকশন বা নীতিমালা দেওয়া থাকে, ওটা আপনার একটু পড়ে নেবেন। আচ্ছা, যে কোনো আর্টিকেলের আরেকটি অংশ হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউতে হচ্ছে সামারি অফ দি পাস্ট রিসার্চ। পাস্ট রিসার্চের একটা সামারি দেওয়া থাকে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থাকে, আইডেন্টিফিকেশন অফ গ্যাপস ইন দ্য লিটারেচার। লিটারেচারের মধ্যে কিছু গ্যাপস সেখানে দেওয়া থাকে। হ্যাঁ, লিটারেচারের গ্যাপস কি? লিটারেচারের গ্যাপস হচ্ছে ওইটা, যে এই বিষয়ে এই এই মানুষগুলো বা এই এই গবেষকগণ গবেষণা করেছেন, এখন এটা নিয়ে গবেষণা করা উচিত। এখানে কিন্তু প্রবলেম না, রিসার্চ গ্যাপ এবং প্রবলেমের মধ্যে পার্থক্য আছে। রিসার্চ গ্যাপের মধ্যে আপনি লিখবেন যে কি গ্যাপ, এখন গ্যাপটা কি, প্রবলেমটা কি, না গ্যাপটা কি, যেখানে আপনি কাজ করবেন, কন্ট্রিবিউট করবেন, আপনি কোথায় কন্ট্রিবিউট করবেন, সেটা হলো রিসার্চ গ্যাপ। আর প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে কেন আপনি গবেষণাটি শুরু করতে, ওটা জাস্টিফাই করবে, যে আপনি গবেষণাকে জাস্টিফাই করবে, এবং ওটা হচ্ছে ইমপ্লিকেশন বা রিকমেন্ডেশন আপনি লিখবেন পরবর্তীতে। আচ্ছা, আমরা এই লিটারেচার রিভিউ ক্লাসে ডিটেলসে কথা বলবো, যে একটা লিটারেচার রিভিউ কি আপনি
সময় অনুযায়ী ক্রোনোলজিক্যালি ধারাবাহিকভাবে সাজাবেন, নাকি ডোমেইন অফ কন্টেন্ট অনুযায়ী সাজাবেন, নাকি আর্গুমেন্টেটিভ হবে, না কিভাবে হবে, সেটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। লিটারেচার রিভিউর উপর কিন্তু আপনাদেরকে একটা আলাদা বই দেওয়া হয়েছে, অবশ্যই সেই বইটা পিডিএফ আপনারা সংরক্ষণ করবেন, পারলে প্রিন্ট করে নিয়ে পড়বেন, কিন্তু এটা পড়তে হবে। লিটারেচার রিভিউ কত ধরন ধারণা আছে, ওইটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। এরপর আরেকটি অংশ থাকে মেথোডোলজি। জাস্ট দেখে রাখেন যে মেথোডোলজির মধ্যে কত বিষয় থাকে, এই পুরো বিষয়গুলো কিন্তু আপনাকে শিখতে হবে, জানতে হবে, এবং কোন একজন অভিজ্ঞ এক্সপার্টকে দেখিয়ে চেক করাতে হবে। দেখেন, যখন আপনি কোনো আর্টিকেল কাউকে লিখে আপনি রিভিউ করতে দেন, তো রিভিউয়ার বা এক্সামিনার কিন্তু এই বিষয়গুলো দেখে যে আপনার মেথোডোলজি কি সাউন্ড কিনা। হ্যাঁ, এটা নিয়ে আমাদের মেথোডোলজির পার্টিকুলার ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। আজকে এটা নিয়ে আলোচনা করা আমাদের উদ্দেশ্য না। ডাটা অ্যানালাইসিস কিভাবে করবেন, কিভাবে করার কথা আপনি মেথোডোলজি সেকশনে বলেছেন, ওইটাই আপনি এখানে করবেন, সেই অনুযায়ী এখানে করতে হবে এই পার্টে। আচ্ছা, ডিসকাশন একটা অংশ থাকে। আচ্ছা, তো এই যে অংশগুলো থাকে, তার মানে আমরা 5টি অংশ পেলাম: ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, ফাইন্ডিংস, রেজাল্টস, ডিসকাশন, কনক্লুশন। আমরা এটা মুখস্থ করে ফেলি, তাহলে আমরা এম্পিরিক্যাল রিসার্চ বা প্রাথমিক ডাটা কালেকশন করে আমরা যে গবেষণাটি করব, সেখানেও আমরা এটা মেনটেন করতে পারবো ইনশাল্লাহ। যদি আপনি চিন্তা করেন যে আপনি থিসিস লিখবেন, তাহলে থিসিসের যে চ্যাপ্টারস হবে, সেই চ্যাপ্টারসও কিন্তু ঘুরে ফিরে এই 5টাই হবে। একটা থিসিসের কেন 5টা চ্যাপ্টার হয় সেই বিষয়ে আলাদা টিউটোরিয়াল আছে, এটা আপনারা দেখে নিন সময় পেলে। আচ্ছা, এখন আমি বলবো যে টাইপস অফ রিসার্চ। রিসার্চ কত প্রকার, বা রিসার্চ আর্টিকেলের পেপার গুলো কত প্রকার। দেখেন, আমরা যদি রিসার্চ পেপার গুলো ওপেন করি, তাহলে প্রথম পৃষ্ঠায়, যে কোনো রিসার্চ আর্টিকেলের প্রথম পৃষ্ঠায় দেখবেন লেখা থাকবে। এই আর্টিকেলে নাই, এই আর্টিকেলেও তো নাই। একটু উপরের দিকে যাই, একটু উপরের দিকে যাই। কেস অফ একাডেমিশিয়ানস, না এখানে রিসার্চ আর্টিকেল লেখা নাই। এখানে লেখা আছে কিনা, তাও নাই, তাও নাই। আচ্ছা, আমরা সরাসরি লাইব্রেরিতে চলে যাই। ক্লিয়ার। এখন আমি অরিজিনাল রিসার্চ লিখে সার্চ করছি আমার লাইব্রেরিতে, মেন্ডেলি লাইব্রেরিতে সার্চ করছি, এবং এটা দেখে আপনাদেরকে জিনিস দেখাবো আপনাদেরকে। আমি আপনাদেরকে ওই জায়গাটা দেখাতে চাচ্ছি যে জায়গায় লেখা আছে অরিজিনাল আর্টিকেল বা রিসার্চ আর্টিকেল। আচ্ছা, সময় লাগছে। আহ, তবে আপনাদেরকে আমি দেখাবো যে আর্টিকেলের শুরুতে রিসার্চ আর্টিকেল দেওয়া থাকে, অর্থাৎ একটা জার্নাল রিসার্চ আর্টিকেল ছাপতে পারে, রিভিউ আর্টিকেল ছাপতে পারে, থিওরিটিক্যাল পেপারও ছাপতে পারে, বিভিন্ন নোট ছাপতে পারে, কমেন্টারি ছাপতে পারে, কনফারেন্স রিপোর্ট ছাপতে পারে, বুক রিভিউ ছাপতে পারে। তো এই যে এক একটি কন্টেন্টের যে এক একটি নাম, সেই নামগুলোর সাথে আপনাদের পরিচিত হতে হবে যে কোন কন্টেন্ট কিভাবে লেখে। আপনি যদি অরিজিনাল রিসার্চ লিখতে গিয়ে যদি রিভিউ পেপার লিখে ফেলেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি যে জার্নালে সাবমিট করবেন, সেই জার্নালের টার্গেট নিয়ে আপনি লিখতে হবে। ওই টার্গেট যদি হয় রিসার্চ পেপার লেখা, তাহলে আপনি রিসার্চ পেপারের মতো করে লিখবেন। আমাদের এই পুরো ওয়ার্কশপ কিন্তু রিসার্চ পেপার কিভাবে আপনি লিখবেন সেটার উপরে ডিসকাস করছি আমরা। রিসার্চ পেপার লেখার জন্য আপনাকে প্রাইমারি ডাটা কালেক্ট করতে হবে এবং গবেষণাটি শেষ করতে হবে। এমপিরিক্যাল রিসার্চ, এমপিরিক্যাল রিসার্চ মানে বাংলা যেটাকে আমরা অ্যাপ্লাইড রিসার্চ বলে থাকি। হ্যাঁ, সরি, ইংরেজিতে আমরা এটাকে অ্যাপ্লাইড রিসার্চ বলে থাকি। অ্যাপ্লাইড রিসার্চ, এমপিরিক্যাল রিসার্চ, অথবা বাংলা এটাকে ফলিত গবেষণা বলে, ফলিত গবেষণা। হ্যাঁ, ফলিত গবেষণাও বলে থাকি অনেক সময়। অর্থাৎ যেই গবেষণার ফলাফল পাওয়া যায়, এটাই হলো অ্যাপ্লাইড রিসার্চ। হ্যাঁ, ফলাফল থাকলে সেই ফলাফল থেকে ফলিত, সম্ভবত এরকমই, আমি অনুমান করে বলছি, এটা নাম হতে পারে, আমাকে আর একটু দেখতে হবে ফলিত কি ফলাফল থেকে ফলিত হয়েছে কিনা। তবে আহ, কিছু গবেষণা তো এরকম থাকতে পারে যে গবেষণা হচ্ছে যে আপনার অ্যাপ্লাইড নয়, বরং হচ্ছে বিভিন্ন পেপার পড়ে তারপরে হচ্ছে পেপারের সামারি আপনি উল্লেখ করলেন।
ওটাকে সেকেন্ডারি পেপার বা সেকেন্ডারি রিসার্চ, সেকেন্ডারি ইনফরমেশন বেসড আর্টিকেল বা লাইব্রেরি বেসড আর্টিকেল আপনি বলতে পারেন। আচ্ছা, রিভিউ আর্টিকেল আমাদের লেখা উদ্দেশ্য না, তবে রিভিউ আর্টিকেলও কিন্তু জরুরি, অনেক সময় লেখা লাগতে পারে আপনার, বা এটা অনেকটা হেল্প করে অনেক সময়। এবং কিছু আর্টিকেল আপনারা চাইলে ওপেন করেন এই মুহূর্তে ক্লাসে, এখানে পজ দিয়ে আপনারা কিছু আর্টিকেল ওপেন করেন, ডাটাবেজে সার্চ করেন, কোন ডাটাবেজে সার্চ করতে পারেন আপনারা, কোনটা পেয়েছেন কমেন্টে লেখেন, তাহলে ভালো হয়। আমরা এতক্ষণ পরে একটা পর্যায়ে চলে আসছি, আমাদের প্রায় অনেকগুলো আমরা বলতে পারি যে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সুতরাং আপনাদের কাছে আমাদের একটা কথা হচ্ছে, আপনাদের কাছে আমার কথা হচ্ছে যে আপনারা যারা এই টপিক নেন নাই তাদেরকে টপিক নিতে হবে। কেন টপিক নিতে হবে? কারণ টপিক না নিলে কিন্তু আপনি থিওরি বাছাই করতে পারবেন না, পড়াশোনা করতে পারবেন না। তাহলে আপনি কিন্তু শূন্য স্থানে কোনো মেধা খাটাতে পারবেন না, শূন্য স্থানে আপনি মস্তিষ্কের প্রয়োগ করতে পারবেন না। তাহলে আপনাকে পড়তে হলে কিন্তু টপিক লাগবে। একটা টপিক নেন, টপিক নিলে কি হবে? আপনি একটা থিওরি পাচ্ছেন, থিওরি নিলে কি হবে? আপনি কিছু কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করবেন, বিভিন্ন জায়গায় সার্চ করবেন, সার্চ করলে কি হবে? আপনি ডাটাবেজের সাথে পরিচিত হয়ে যাবেন আপনি। এরপরে কি হবে? আপনি আর্টিকেল ডাউনলোড করবেন, আর্টিকেল সংরক্ষণ করবেন, আর্টিকেল পড়বেন, রিসার্চ আর্টিকেল কিভাবে লেখে, একটা আর্টিকেলের স্ট্রাকচার কি, সেগুলো আপনি পড়বেন। তাহলে কোনো টপিক ছাড়া যদি আপনি পড়াশোনা করেন তাহলে সেটা কিন্তু শূন্য স্থানে আপনার, ধরেন আপনি কোন একটি উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছেন, শপিং করতেছেন না, আপনি ধরেন শপিং করবেন ভাবছেন, কিন্তু আপনি এলো বাথের ঘোরাফেরা করছেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি শপিং করতে পারবেন না। শপিং করতে গেলে আপনি একটা প্রোডাক্ট চিন্তা করতে হবে, যে ওই প্রোডাক্ট আপনি কিনবেন, টাকা থাকতে হবে পকেটে, ওই প্রোডাক্টের দোকানে যেতে হবে আপনাকে। তো এবং কত টাকা কিনবেন সেটা কিন্তু আপনার জানা থাকতে হবে। তাহলে এই যে টার্গেটবিহীন, উদ্দেশ্যবিহীন পড়াশোনা করলে কিন্তু আর্টিকেল লিখতে পারবেন না। আর্টিকেল লিখার জন্য আপনাকে অবশ্যই করতে হবে। তাহলে আমাদের এই অথর ওয়ার্কশপের আলটিমেট টার্গেট কিন্তু জেনুইনলি একটি রিসার্চ পেপার আমাদেরকে লিখবো আমরা, এই জন্য কিন্তু আমরা এগুলো একসাথে করতেছি। এখন টপিকের পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি এই আর্টিকেল মূল্যায়ন করবে কে? আপনি তো লিখবেন, কিন্তু এটা মূল্যায়ন করবে কে? বাংলা লিখবেন নাকি ইংরেজিতে লিখবেন? যদি ইংরেজিতে লিখেন তাহলে এটা পড়তে হবে, তো কোন একজন প্রফেসরকে তো এটা আপনি দিবেন পড়ার জন্য, তাহলে তাকে আপনি চিন্তা করেন, কল্পনা করেন, কমেন্টে লেখেন, তার সাথে কথা বলেন। কারণ হচ্ছে লিখতে যত সময় লাগে মূল্যায়ন করতে কিন্তু তত সময় লাগে। আপনি যদি 2 মাস সময় ব্যয় করেন লিখার জন্য, এটা মূল্যায়ন করতে কিন্তু কমপক্ষে 1 মাস 1.5 মাস সময় লাগবে। তাহলে কি করতে, এই জন্যই আপনি আগে ভাগে চিন্তা করেন, তার সাথে কমিউনিকেট করেন, কথা বলেন। আচ্ছা, আমরা আমাদের স্লাইডের পরের অংশে চলে যাচ্ছি। এতক্ষণ যারা দেখেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। এখন আপনারা বলেন তো, যে রিভিউ আর্টিকেল লেখা সহজ নাকি ইম্পিরিক্যাল আর্টিকেল লেখা সহজ? আপনার কাছে কি মনে হয়, রিভিউ আর্টিকেল লেখা সহজ নাকি ইম্পিরিক্যাল আর্টিকেল লেখা সহজ? অর্থাৎ ফলিত গবেষণা বা অ্যাপ্লাইড রিসার্চ করা সহজ নাকি হচ্ছে এমনি? আপনাদেরকে একটি গুগল কোয়েশ্চেনিয়ার আমি দিয়েছিলাম, ফর্ম দিয়েছিলাম, বলেছিলাম যে সাপ্লিকেশন, হ্যাঁ, সাপ্লিকেশন বা যারা মুসলিম, আমরা যে সুন্নাহ কিছু আমল করি এবং মাসনুন কিছু দোয়া দোয়া কালাম পড়ি, হ্যাঁ, কিছু দোয়া টোয়া পড়ি আমরা, এই যে দোয়া যে পড়ি, সবসময় যে সার্বক্ষণিক জিকির করি, এটার উপরে আমরা কিন্তু একটা গবেষণা আমি কন্ডাক্ট করেছি, এবং আপনারা অনেকে কিন্তু ডাটা দিয়ে সহযোগিতা করেছেন। এই কোয়েশ্চেনিয়ারটাতে আপনারা একটু ফিল আপ করেন। ফিল আপ করলে কি হবে? ফিল আপ করলে একটি গবেষণা কমপ্লিট হবে, এবং আপনাদেরকে দেখাবো এই ওয়ার্কশপ চলতে চলতেই আপনারা দেখে ফেলবেন যে একটা পুরো ওয়ার্কশপে মানে দেখে ফেলবেন যে একটা আর্টিকেল কিভাবে তৈরি হচ্ছে, আর্টিকেলের ডাটা কালেকশন কিভাবে হচ্ছে, পুরো বিষয়গুলো কিন্তু আমি আমারটা করে আপনাদেরকে দেখাবো, এবং আপনারা সহযোগিতা করলে আপনাদের মাধ্যমে আমি অনেক ডাটা সংগ্রহ করে ফেলতে পারবো। চলুন এর পরের ধাপে আমরা যাই। একটা আর্টিকেল যখন আপনি লিখবেন তখন কিন্তু কোন একটা জার্নালে সাবমিট করবেন, এবং এডিটরকে আপনি জানাবেন, হ্যাঁ, আপনি লিখবেন এডিটরকে যে আমার এই আর্টিকেলের বিশেষত্ব কন্ট্রিবিউশন হচ্ছে এই এই বিষয় 1 2 3 4 5, হ্যাঁ, এই যে লিখবেন আপনি যে ডিয়ার এডিটর, আপনি আমার আর্টিকেলটাকে একটু ছাপান, আমার আর্টিকেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে, অনেক গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আছে। তাহলে কি সেই গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন যেটা আপনি এডিটরকে বুঝাবেন, সেটা কিন্তু আপনাকে আগে ভাবতে হবে, এই স্টেজে ভাবতে হবে, এই স্টেজে, অর্থাৎ আপনি যখন টপিক সিলেক্ট করলেন তখন আপনাকে পড়তে হবে, এবং মনে মনে চিন্তা করতে হবে যে আমি যে দিন শেষে একটা আর্টিকেল তৈরি করে লেখককে, এডিটরকে পাঠাবো, সেই জার্নালে আমি ইমেইলে কি লিখবো, সেটা যদি আপনি আগে থেকে চিন্তা না থাকে, আপনার মধ্যে যদি ইমাজিনেশন না থাকে, তাহলে কিন্তু আপনি একটা সংকীর্ণ টপিক নিতে পারেন, অথবা আপনি এমন একটা টপিক নিয়ে কাজ করে শেষ করলেন উইদাউট শোয়িং এনি কন্ট্রিবিউশন, কোনো কন্ট্রিবিউশন শো না করে কিন্তু আপনি, হ্যাঁ, এমন হতে পারে যে কোনো কন্ট্রিবিউশন শো না করেই কিন্তু আপনি শেষ করে ফেলতে পারেন আপনার রিসার্চ। সুতরাং আমি বলি যে আপনি কেয়ারফুল থাকেন, শুরু থেকে মনোযোগী হন, যেন আপনি কন্ট্রিবিউশন দেখাতে পারেন। তাহলে আপনি কি কন্ট্রিবিউশন দেখাতে চাচ্ছেন,
যদি আপনি সিঙ্গেল ব্রেনে খুঁজে বের করতে না পারেন, আপনি কিন্তু কমেন্টে লিখবেন যে এই টাইটেলের মধ্যে এই কন্ট্রিবিউশন কি ইন্টারেস্টিং, নাকি আরো কোনো কন্ট্রিবিউশন লেখাতে। আপনাকে কথা বলতে হবে ভাই। এটা ভাবার কোনো কারণ নাই যে আপনি যদি একটা আর্টিকেলের কন্ট্রিবিউশন যদি আপনি পাবলিকলি শো করে দেন, তাহলে বুদ্ধিটা চুরি হয়ে যাবে। কেউ চুরি করতে পারবে না। এই যে আমি আপনাদেরকে 15টি টপিক দিয়েছি এবং আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনার টপিক নেন, আপনারা কিন্তু টপিক নিচ্ছেন না। তাহলে টপিক কিছু যায় আসে না, কন্ট্রিবিউশন আপনি কিছু যায় আসে না। হ্যাঁ, আপনি এই রিসার্চ চুরি করা চারটিখানি কথা না। রিসার্চ চুরি করা এত সহজ না। আমরা মনে করি যে আমি একটা কিছু লিখতেছি, এটা কাউকে দেখানো যাবে না, এটা একেবারে গোপনীয় বিষয় না। বিষয়টা কিন্তু এরকম না। আপনি প্রকাশ করেন। আপনি যত গবেষণা প্রকাশ করবেন, তত আপনি সমৃদ্ধ হবেন, এবং যত আপনি শিখাইতে পারবেন, তত আপনি নিজে সমৃদ্ধ হবেন, এবং তত আপনার জ্ঞান বাড়বে, যোগ্যতা বাড়বে। আচ্ছা, যাই হোক, কথা না করি। আমাদের কথা ছিল আজকের সেশনে আমরা 6টি পয়েন্টে কথা বলবো, তার মধ্যে এটি হলো চতুর্থ পয়েন্ট। আচ্ছা, আপনি যেই আর্টিকেল, যেই জার্নালের জন্য আপনার লেখা লিখবেন, সেই জার্নালের ওয়ার্ড লিমিট আপনার শত খেয়াল করবেন। কত ওয়ার্ডে এই এই জার্নাল কত ওয়ার্ডে লেখা ছাপে, এবং কি ধরনের লেখা ছাপে, অথর ইনস্ট্রাকশন আপনারা পড়বেন। এখন আপনারা যে জার্নালগুলো সিলেক্ট করবেন, ওই জার্নালগুলো মনে মনে ভাবেন, সেটার কমেন্ট করতে পারেন যে এই টপিক এই জার্নালে ছাপা যায় কিনা, প্রশ্ন করেন, অন্যরা উত্তর দিবে। না হলে এই বিষয়গুলো নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো। তাহলে আপনারা ডাটাবেস সার্চ করেন, ডাটাবেস সার্চ করেন, এবং ডাটাবেস সার্চ করে তারপরে হচ্ছে আপনারা ডাটাবেজের মধ্যে সার্চ করে বিভিন্ন জার্নাল বাছাই করেন, এবং সেই জার্নালের মধ্যে দেখেন যে এই জার্নালের লেখকদের জন্য কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, অথর গাইডলাইন কিভাবে বলা আছে, সেগুলো আপনাদেরকে খুব হেল্প করবে। আচ্ছা, আমাদের চতুর্থ নাম্বার কথা শেষ। পঞ্চম নাম্বার কথা, ইন্ট্রোডাকশন, রিসার্চ প্রবলেম এবং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের বিষয়ে ডিটেলসে আমি এখন সংক্ষেপে কথা বলি। ডিটেলস বাট সংক্ষেপ। কারণ হচ্ছে আপনারা অনেক সময় দিয়েছেন ইতিমধ্যেই, অনেকক্ষণ হয়ে গিয়েছে, আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে। সুতরাং আপনাদের ধৈর্যের বিচ্যুতি যেন না ঘটে, আপনারা অবশ্যই বইটা পড়বেন। এই ভিডিও দেখে আপনাদের খুব বেশি কাজ দিবে, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে বইও পড়তে হবে, ভিডিওটাও দেখতে হবে, বইও পড়তে হবে। আচ্ছা, ওপেনিং স্টেটমেন্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকবে, অবজেক্টিভ বা পারপাস থাকবে। ওপেনিং স্টেটমেন্ট কি? অডিয়েন্সকে থট প্রভোকিং কোয়েশ্চেন বা স্ট্যাটিস্টিক। ওই যে আমি বললাম যে আপনি কোনো ডেফিনেশন দিয়ে লিখবেন না, প্রবলেম টাইপের কোন একটি বিষয় দিয়ে শুরু করবেন আপনার গবেষণা। তাহলে প্রবলেম যদি আপনি উল্লেখ করতে পারেন, তাহলে কিন্তু পাঠক এঙ্গেজড হবে। পাঠককে আকৃষ্ট করা, পাঠককে আর্টিকেলের পরের অংশে নিয়ে যাওয়াই হচ্ছে ইন্ট্রোডাকশনের কাজ। ওপেনিং স্টেটমেন্টে আপনি দেখবেন যে টপিককে এক্সপ্লেন করতে পারেন, লিটল বিট, সামান্য অল্প অল্প বিস্তর টপিককে এক্সপ্লেন করবেন। ডেফিনেশন দিতে বলছি না, অর্থাৎ আপনার যে শিরোনাম, আর্টিকেলের শিরোনাম, সেটাকে আপনি সংক্ষেপে এক্সপ্লেন করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন লিখবেন, অর্থাৎ আপনার যে পিপল, যে অর্গানাইজেশন, যে প্লেস, যে লোকেশন ইত্যাদি নিয়ে যে আপনি কাজ করছেন, ওদের সম্পর্কে আপনি কিছু তথ্য দিয়ে নেবেন। যেমন আপনি ইয়ং পপুলেশন নিয়ে কাজ করছেন, অথবা কোনো মসজিদ নিয়ে কাজ করছেন, অথবা কোনো মাদ্রাসা নিয়ে কাজ করছেন, অথবা কোনো পপুলেশন নিয়ে কাজ করছেন, তাদের একটা সাফিসিয়েন্ট ইনফরমেশন ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে। অবজেক্টিভ পারপাস, অর্থাৎ এই গবেষণার অবজেক্টিভ বা পারপাসটা কি, এটা কিন্তু একটা টেকনিক্যাল অংশ। টু রাইট অবজেক্টিভ অফ এ আর্টিকেল কিন্তু টেকনিক্যাল বিষয়। এটা কিন্তু এরকম না যে আপনি এক প্যারাগ্রাফ লিখবেন যে আমি এটা করব, এটা করব, সেটা করব, এরকম কিন্তু না। এটা কিন্তু খুব স্পেসিফিক্যালি আপনাকে লিখতে হবে, এবং স্পেসিফিক্যালি লেখার জন্য আপনাকে একটা বই পড়তে হবে। সেটি হচ্ছে জুলি পালান্টের বই। জুলি পালান্ট 2020 সালে লিখিত এসপিএস এর সার্ভাইভাল ম্যানুয়াল। এই বইয়ের সম্ভবত 123 পৃষ্ঠা, 123, মেবি 123। তারপরও আপনাদেরকে একটু দেখে নিতে হবে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না। কমেন্ট করবেন, যদি আপনারা খুঁজে না পান জানাবেন, আমি আপনাদেরকে আবার বলে দেবো। অবজেক্টিভ স্টেটমেন্ট, অবজেক্টিভের সেন্টেন্স গুলো আপনি কিভাবে লিখবেন, কিভাবে লিখলে অবজেক্টিভকে আপনি কনভে করতে পারবেন প্রেসাইজলি, সেটা আপনি এক সেন্টেন্সের বেশি হবে না, 2 সেন্টেন্স। যদি 2টি অবজেক্টিভ হয় তাহলে 2 সেন্টেন্স হবে, যদি 3টি অবজেক্টিভ হয় তাহলে 3 সেন্টেন্স হবে। হ্যাঁ, অবজেক্টিভের মধ্যে ডিটেলস বিস্তারিত কথা বলার সুযোগ নেই। আপনি টেকনিক্যালি লিখবেন, যেটা হচ্ছে মিনিংফুল হয়, এবং পাঠক পড়লে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কিভাবে আপনি অ্যাচিভ করেছেন। অবজেক্টিভ অবজেক্টিভ থেকে রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস একটা সম্পর্ক থাকে। আচ্ছা, স্কোপ। স্কোপ মানে হচ্ছে যে আপনি কি কভার করেছেন আর কি কভার করেন না। স্কোপ বলতে কন্টেন্টের দিক থেকে বা সাবজেক্টের দিক থেকে এই আর্টিকেলের স্কোপটা কি। আচ্ছা, মোটামুটি ইন্ট্রোডাকশন আপনি 300 থেকে 500 ওয়ার্ডের মধ্যে লিখে শেষ করবেন। এরপরে আচ্ছা, সরি, যেটা বলছিলাম,
প্রবলেম স্টেটমেন্টের জন্য আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং এটা আমি আপনাদেরকে আগেই বলেছি। প্রবলেম স্টেটমেন্ট এবং ইন্ট্রোডাক্টরি কথাবার্তা কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যেই থাকে, লিটারেচার রিভিউতে যায় না। আইডেন্টিফাই করবেন এটার ইম্প্যাক্ট কি, নলেজ গ্যাপ এখানে প্রবলেম স্টেটমেন্টের মধ্যে না থাকলেই ভালো হয়, কিন্তু অ্যাটলিস্ট এটা লিখতে পারেন যেটা নিয়ে ফার্দার স্টাডি করা দরকার, বা এটা গবেষণার প্রয়োজনীয়তা আছে, ইম্পর্টেন্স, এই সমস্ত বিষয় হচ্ছে প্রবলেম স্টেটমেন্টের মধ্যে থাকে। আমরা যদি আর্টিকেলের মধ্যে যাই, দেখেন আমি কিন্তু মেন্ডেলি ব্যবহার করে আপনাদেরকে কিন্তু আমার কালেকশনে কিন্তু প্রায় 10,000 আর্টিকেল আছে, 10,000 প্লাস, প্রায় 11,000 আর্টিকেল আছে। প্রবলেম স্টেটমেন্ট লিখলাম, আমি আমার লাইব্রেরিতে প্রবলেম স্টেটমেন্ট লিখলাম, তাহলে প্রবলেম স্টেটমেন্ট গুলো আমাকে নিয়ে আসবে, বা প্রবলেম স্টেটমেন্ট না নিয়ে এসে আমি যদি রিসার্চ প্রবলেম লিখি তাহলে আরো ভালো হয়। রিসার্চ প্রবলেম, আপনারা যারা গবেষণা করবেন, গবেষক হবেন, লেখক হবেন, আপনাদের কিন্তু কম্পিউটারে টাইপ করতে হবে না দেখে। না দেখে কেন টাইপ করতে হবে? কারণ আপনি যদি কিবোর্ডের দিকে তাকিয়ে থাকেন, আপনার ব্রেন এভাবে ফাংশন করবে না। আপনি কিবোর্ডের দিকে তাকাবেন না, তাকাবেন হচ্ছে স্ক্রিনের দিকে, বইয়ের দিকে তাকাবেন। আর না দেখে টাইপ করলে সুবিধা হচ্ছে যে আপনার মনোযোগে ব্যাঘাত ঘটছে না। আপনি যদি কিবোর্ডের দিকে তাকান তাহলে আপনি বই পড়বেন কিভাবে? বইয়ের দিকে তাকাতে পারবেন না, বা স্ক্রিনে দেখতে পারবেন না। জন্য আপনার টাইপিং স্পিডটা বাড়াইতে হবে আপনাদের। আচ্ছা, প্রবলেমেটাইজিং ক্রিটিক্যাল প্যাটাগজি, তাহলে ক্রিটিক্যাল প্যাটাগজিকে প্রবলেমেটিক্যালি উপস্থাপন করা হয়েছে, মানে এটা সমস্যা কি সেটা নিয়ে দেখানো হয়েছে আর্টিকেলের মধ্যে। আমরা 8টা আর্টিকেল দেখি। আচ্ছা, রিসার্চ প্রবলেম লিখতে গিয়ে, রিসার্চ প্রবলেম লিখে সার্চ করতে গিয়ে একটা ইন্টারেস্টিং আর্টিকেল আমি পেয়ে গিয়েছি। এই আর্টিকেলটা আমি অনেকদিন যাবত অনেকদিন আগে পড়েছিলাম, এবং ভেবেছিলাম যে আবার পড়বো। এই আর্টিকেলটা আপনারা পড়বেন সবাই, হ্যাঁ, রিসার্চ সুপারভাইজার্স ডিফারেন্ট ওয়েজ। এখন আমি আপনাদেরকে লিঙ্ক দিতে পারছি না, পরের ভিডিওতে আপনারা কমেন্টে কমেন্ট করলে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব। স্ক্রিনশট ধরে যদি আপনি কমেন্টে জিজ্ঞাসা করেন যে এই আর্টিকেলের লিঙ্ক দরকার, আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, বা ফুল টেক্সট দিয়ে দেবো, অথবা গ্রুপে নক করলে ফুল টেক্সটটা দিয়ে দেবো আপনাদেরকে। এই লাইনটা পড়েন, দেখেন, research problem and research object lack a clear connection. যারা এই ক্লাসটি দেখছেন, দেখেন রিসার্চ প্রবলেম এবং রিসার্চ অবজেক্টিভ এই দুটোর মধ্যে একটি কানেকশনটা দরকার, এটা ল্যাক, অর্থাৎ এটা থাকে না। অধিকাংশের গবেষণার মধ্যে রিসার্চ প্রবলেম এবং রিসার্চ অবজেক্টের মধ্যে কানেকশন থাকে না, এটা কিন্তু অন্য আর একটা রিসার্চের মধ্যে এটা রিপোর্ট করা হয়েছে। হ্যাঁ, রিসার্চারদের উপরে গবেষণা করতে গিয়ে দেখা গিয়েছে যে রিসার্চ প্রবলেম এবং রিসার্চ অবজেক্টিভের মধ্যে কানেকশন থাকে না। তাহলে এ থেকে আমরা কিন্তু আমাদের জন্য একটা ভালো একটা পয়েন্ট পেয়ে গেলাম এই স্লাইডের জন্য। আমরা যেখানে কথা বলছিলাম যে রিসার্চ প্রবলেম কি লিখবেন, আপনি প্রবলেম স্টেটমেন্টের মধ্যে কি লিখবেন, এইটাই লিখবেন যে অবজেক্ট, এই প্রবলেম স্টেটমেন্টের সাথে কিন্তু কানেকশন থাকে রিসার্চ অবজেক্টিভের, কানেকশন থাকে। তার মানে রিসার্চ প্রবলেমের পরে কিন্তু আপনি রিসার্চ অবজেক্টিভ ডিক্লেয়ার করবেন। একটা আর্টিকেলের মধ্যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, রিসার্চ প্রবলেম থাকবে, এর পরে হচ্ছে রিসার্চ অবজেক্টিভ। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সম্পর্কে কিছু কথা বলতে হবে, যেহেতু আজকের এই সেশনে আপনাদেরকে ইন্ট্রোডাকশন, লিটারেচার ইন্ট্রোডাকশন, প্রবলেম স্টেটমেন্ট এবং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এই তিনটা বিষয় আপনারা যদি ধরতে পারেন, অবশ্যই অবশ্যই আপনারা আর্টিকেলের কাজ শুরু করতে পারবেন। এবং আমি বলবো যে আপনাদেরকে প্রিভিয়াস রিসার্চ পড়তে হবে, হাউ টু রাইট ফার্স্ট থিসিস এইটি পড়তে হবে। তারপরে হচ্ছে আপনাদেরকে দেখে আরেকটি বই দেখিয়েছি, এই বইটাও আপনারা কিন্তু সংগ্রহ রাখবেন, এই বইটা সংগ্রহে রাখবেন। এই যে সুভাষ চন্দ্রের বইটি, এই বইটি আপনারা সংগ্রহে রাখবেন, যে নীল রঙের কাভার, রাইটিং এন্ড পাবলিশিং এ সাইন্টিফিক রিসার্চ পেপার। যাই হোক, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, থিওরি সম্পর্কে আপনাদেরকে একদম শুরুতেই বলেছি যে থিওরি হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন। ডাটা ড্রিভেন অর্থাৎ ডাটার উপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত যে বাস্তবে এটি ঘটে, এবং আপনি যখন এটি রিপোর্টে লিখবেন তখন হচ্ছে কিছু প্রেডিক্টর থাকবে সেখানে, অর্থাৎ কিছু কথাবার্তা থাকবে যে এই থিওরিটার প্রেডিকশন হচ্ছে এই এই কারণে ঘটে, বাস্তবে এটা ঘটে, এবং এটা যে ঘটে তার প্রমাণ হচ্ছে এই, অর্থাৎ সাবস্টেন্সিয়াল একটা রিপোর্ট থাকতে হবে, সাবস্টেন্সিয়েটেড রিপোর্ট থাকতে হবে, অর্থাৎ যে রিপোর্টের সাপোর্টে বেশ কিছু ডাটা থাকতে হবে। এই যে থিওরিটাকে আপনি ফ্রেম আকারে উপস্থাপন করবেন, অর্থাৎ আচ্ছা যেমন ধরেন সেলফ অ্যাওয়ারনেস বৃদ্ধি পায়, কেউ যদি সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ এফিকেসি দুইটি কানেক্টেড,
সাপোজ কেউ একজন গবেষণা করে বলছে যে সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে আত্ম উপলব্ধি, সেলফ অ্যাওয়ারনেস এবং হচ্ছে সেলফ এফিকেসি মানে আমার আত্ম উপলব্ধি এবং আমার নিজস্ব কর্মদক্ষতা বা নিজস্ব দক্ষতা, এই দুইটার মধ্যে সম্পর্ক আছে। তাহলে তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, দুইটা ভেরিয়েবল বা দুইটা ডাইমেনশন দেখতে পাচ্ছি। সেলফ অ্যাওয়ারনেস ইজ রিলেটেড টু সেলফ এফিকেসি। তাহলে এই যে দুইটা ডাইমেনশন একটার সাথে তার একটা সম্পর্ক, এটা কিন্তু একটা ফ্রেম আমি বলে ফেললাম। তাহলে এই যে দুইটার মধ্যে কি সম্পর্ক, এই যে এটি কিন্তু ফ্রেম বা এটি কিন্তু একটা, এটাকে আমি একটু কনসেপচুয়ালাইজ করছি বা একটা সুনির্দিষ্ট ফ্রেমে আমি নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে এইভাবে আপনি যদি চিন্তা করেন, যেমন ধরেন এই আপনি যখন থিওরি নিয়ে পড়াশোনা করবেন তখন এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা জেনে যাবেন যে প্রত্যেকটা থিওরিকে একটা ফ্রেমের মধ্যে আনতে হয়, যে এই আউটকামের এই এই প্রেডিক্টরস রয়েছে। যখন আপনি বলবেন যেটা হচ্ছে আউটকাম বা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, আর এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর গুলো ডিপেন্ডেন্ট ফ্যাক্টরকে প্রভাবিত করে, এইভাবে এইভাবে প্রভাবিত করে, এইভাবে এইভাবে করে না। অথবা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টের মধ্যখানে আরেকটি মিডিয়েটিং ভেরিয়েবল আছে বা মিডিয়েটিং ফ্যাক্টর আছে, মধ্যবর্তী অবস্থানে কিছু ফ্যাক্টর আছে। এই যে পুরো বিষয়টাকে আপনি আলোচনা করবেন, এটাকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলে। তো এইটা বোঝার জন্য আপনাকে আপনার টপিকের মধ্যে যে থিওরিটিক্যাল পার্ট রয়েছে ওটাকে পড়তে হবে, না পড়লে আপনি এটা বুঝতে পারবেন না এবং এটা লিখতেও পারবেন না। এখন আপনার টাস্ক একটাই, সেটা হচ্ছে অন্যান্য আর্টিকেল গুলো পড়তে হবে, পড়বেন, সেই আর্টিকেলের ফাইন্ডিংস অংশ পড়বেন, প্রবলেম অংশ পড়বেন, সব অংশ পড়বেন। পড়ার পরে আপনি ইন্ট্রোডাকশনটা লিখবেন। এটি হচ্ছে আমাদের আপাতত গুরুত্বপূর্ণ কাজ। চলুন এবার আমরা স্ট্রেট ফরওয়ার্ড ষষ্ঠ অংশে চলে যাচ্ছি। আজকের যে সকল ডাটাবেজ আপনারা সার্চ করবেন আমি আপনাদেরকে বলেছিলাম, সেই সকল ডাটাবেজ হচ্ছে এই ডাটাবেজ গুলো এক্সপ্লোর করার জন্য আপনারা আমার একটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন, অথবা ইউটিউবে সরাসরি সার্চ দিবেন এই ডাটাবেজ লিখে, বা এই ডাটাবেজের সাথে ডাটাবেজ লিখে সার্চ দিবেন, বা আমার একটা টিউটোরিয়াল আছে সেটা যদি দেখেন তাহলে আপনি ইজি হবে। সেখানে আপনি কি বোঝার চেষ্টা করবেন, আমি যেটা দেখিয়েছি সেটি হচ্ছে যে কিভাবে আপনি বিভিন্ন ডাটাবেস নেভিগেট করবেন, স্কোপ এবং কাভারে কিভাবে বেসিক সার্চ করবেন, অ্যাডভান্স সার্চ করবেন। বেসিক সার্চ এবং অ্যাডভান্স সার্চ আপনাকে জানতে হবে। যেমন ধরুন গুগল স্কলারে বেসিক সার্চ কিভাবে করবেন, অ্যাডভান্স সার্চ আপনি কিভাবে করবেন। তারপরে হচ্ছে জেস্টোর, জেস্টোরে আপনি কিভাবে অ্যাডভান্স সার্চ, তারপরে অ্যাডভান্স সার্চ করবেন, স্কোপ বেসিক সার্চ করবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আর্টিকেল কিভাবে ডাউনলোড করবেন, এই সকল বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। ইফেক্টিভ লিটারেচার রিভিউ স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে। আচ্ছা, বুলিয়ান অপারেটরের বিষয়ে আপনাদেরকে ডিটেলস আমি দেখিয়েছি ভিডিওতে। টিউটোরিয়ালটা দেখবেন, কারণ ওটা একটা লম্বা টিউটোরিয়াল, ওটা না দেখলে আপনাদের সমস্যা হবে। আপনারা আন্দাজে সার্চ করবেন, আপনারা বলবেন যে আর্টিকেল পাওয়া যাচ্ছে না, আসলে আর্টিকেল আছে। হ্যাঁ, ধরেন আমি যদি এখন কারণ বাজারে গিয়ে, কারণ বাজার না, আমি যদি বঙ্গ মার্কেটে গিয়ে ইলিশ মাছ খুঁজি, আমি পাবো না। আমাকে ইলিশ মাছ খোঁজার জন্য যেতে হবে কারণ বাজারে। হ্যাঁ, তো যেটা যেখানে পাওয়া যায় ওইটা ওইখানে খুঁজতে হবে এবং ওই পদ্ধতি মোতাবেক আপনাকে খুঁজতে হবে। এখন ব্যাংকে গিয়ে যদি আমি তরকারি খুঁজিয়ে পাবো না, ব্যাংকের কাজ কিন্তু তরকারি বিক্রি করা না। সুতরাং আপনাকে বুঝতে হবে যে কোথায় কি পাওয়া যায়, কোন পদ্ধতিতে আপনাকে খুঁজতে হবে। এই জন্য কি করতে হবে, বুলিয়ান অপারেটর আপনারা ব্যবহার করবেন। বুলিয়ান অপারেটর এন্ড অর নট বা ট্রাঙ্কেশন বা ওয়াইল্ড কার্ড ব্যবহার করবেন। কিভাবে করবেন এই পদ্ধতিগুলো আমি সেখানে দেখিয়েছি, এটা একটু দেখে নেবেন প্লিজ। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা সত্যিকার অর্থে অথর ওয়ার্কশপে আপনারা একজন সফল সদস্য। হ্যাঁ, সফল সদস্য, এবং আমি খুব সৌভাগ্যবান যে আপনি আমার মতো এই নগণ্য ব্যক্তির কথাবার্তা আপনারা এই পর্যন্ত শুনেছেন, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, এই আচ্ছা, সর্বশেষ এই দুই তিনটা এক দুই সেশন পরে মেন্ডেলি আপনাদেরকে আমি শেখাবো। আমি যে লাইব্রেরিটা ব্যবহার করছি, যে ডিজিটাল লাইব্রেরি আপনাদের পার্সোনাল কালেকশন যেভাবে আমি রেখেছি, সেটা কিন্তু মেন্ডেলির থ্রোতে আমি রেখেছি। মেন্ডেলি আপনাদেরকে শিখতে হবে, শিখলে আপনাদের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে লিটারেচার রিভিউ সলভ হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে আর্টিকেল হারাবে না, বিভিন্ন ডিভাইসে আপনি কাজ করতে পারবেন সিমালটেনাসলি এবং সিনক্রোনাইজ হয়। প্রয়োজনে গুগল দেখে নিতে পারেন, বা এই মেন্ডেলির উপর আলাদা টিউটোরিয়াল আছে আমার, সেটাও দেখে নিতে পারেন। 3 নাম্বার সুবিধা হচ্ছে ইনটেক্স সাইটেশন এবং রেফারেন্স নিয়ে আপনাকে আর কোনো ভোগান্তি ভোগাইতে হবে না, ভুগতে হবে না, অর্থাৎ আপনার কোনো কষ্ট হবে না, খুব সহজে আপনি লিখে ফেলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। আর আমি আপনাদেরকে অনুরোধ করেছি যে আমি আপনাদেরকে বাস্তবে ডাটা কালেক্ট করে দেখাবো যে এইভাবে এইভাবে আর্টিকেল লিখবেন, এবং আমাকে একটু ডাটা কালেকশনে হেল্প করেন। এই গুগল ফর্মের কোশ্চেনিয়ারের লিঙ্কে ক্লিক করে, হ্যাঁ, আপনারা একটু আমাকে ডাটা নিতে সাহায্য করেন। এই পর্যন্ত প্রায় 35 জন আপনারা ডাটা সাবমিট করেছেন। আশা করি বাকিরাও খুব শীঘ্রই সাবমিট করবেন। করলে আমাদের আমি আপনাদেরকে ডাটা অ্যানালাইসিস করে এই গুগল ফর্মে ডাটা কিভাবে কালেক্ট করতে হয়,
গুগল ফর্ম দিয়ে কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, ডাটা কালেক্ট করে কিভাবে এক্সপোর্ট করতে হয়, কিভাবে এটাকে এসপিএসএস এর মধ্যে নিতে হয়, তারপরে সেই এসপিএসএস দিয়ে কিভাবে এসপিএসএস দিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, সেই বিষয়গুলো আপনাকে দেখাবো। আমার নিজের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দরকার, এই জন্য আমি আপনাদেরকে এই গুগল ফর্মটিতে পূরণ করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। এরপরও এই আজকের এই ক্লাসে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন থাকতে হবে, না থাকলে আপনাদের শেখার জন্য শেখার ঘাটতি বা ত্রুটি থেকে যাবে। আপনারা প্রশ্ন করবেন, কমেন্টে লিখবেন এবং এটি ফাইলটি শেয়ার করবেন, বা যাদেরকে দেখানো দরকার মনে করেন তাদেরকে দেখাবেন, আপনার কলিগ বা ইউনিভার্সিটির ছোট ভাই বা বন্ধু বান্ধব তাদের সাথে শেয়ার করবেন। তাহলে অনেকেই আরো গবেষক তৈরি হবে ইনশাল্লাহ। এবং আমরা সামনে নতুন কোনো জার্নাল লঞ্চ করার দরকার আছে কিনা আপনাদের আর্টিকেল গুলো প্রকাশ করার জন্য, সেই বিষয়গুলো আপনারা পরামর্শ দিতে পারেন। কোন প্রফেসরকে আপনাদের গবেষণার আর্টিকেল গুলো দিলে এটাকে খুব শীঘ্রই আপনারা রিভিউ শেষ করে, মানে রিভিউ কোন কাদেরকে রিভিউ করতে দিলে তাড়াতাড়ি দ্রুত ফিডব্যাক পাওয়া যাবে, সেই বিষয়গুলো আপনারা সাজেস্ট করতে পারেন। কাউকে আপনার ট্যাগ করতে পারেন, অর্থাৎ আপনার বন্ধু বান্ধবদেরকে এখানে ইন্ডিকেট করতে পারেন যে তাদেরও এই অথর ওয়ার্কশপে অংশগ্রহণ করা উচিত। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও আপনারা আশা করি যে জয়েন করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি বড় হবে না। আমরা চাই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি অনেক বড় হোক এবং আরো অনেকেই জয়েন করুক এতে। তো সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ কথা বলার জন্য, অনেকক্ষণ কথা শোনার জন্য। আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, তাহলে এই প্রশ্নগুলো নিয়ে আমরা পরের প্রবলেম সলভিং ক্লাস, পরে আরেকটি প্রবলেম সলভিং ক্লাস আমরা নিব যদি প্রয়োজন মনে করি। এরপরে ওই ক্লাসের প্রবলেম সলভিং ক্লাস যদি আলাদা করতে হয় আমরা করবো, কোনো সমস্যা নেই। এরপর আমরা দ্বিতীয় ওয়ার্কশপে যাব, দ্বিতীয় ক্লাসে যাব। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।